সঞ্চালক গারো স্টুডেন্ট ফেডারেশন এসএফ ঢাকা মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই তৃতীয় গারো ছাত্র সম্মেলন এবং আলোচনা সভার সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমাদের গারো সমাজ তথা বাংলাদেশের আদিবাসী সমাজের বলিষ্ঠ কণ্ঠস্বর এবং অভিভাবক, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক এবং বিভিন্ন সংগঠন, আন্তর্জাতিক পর্যায়ে, দেশীয় পর্যায়ে, স্থানীয় পর্যায়ের সাথে সম্পৃক্ত এবং নেতৃত্ব প্রদানকারী এবং বিশিষ্ট কলামিস্ট সঞ্জীব দ্বারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আর গারো স্টুডেন্ট ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিশেষ করে সেন্ট্রালের সভাপতি সম্ভবত প্রলয় নকরেক, তারপরে প্রলয় নকরেক নাকি নকরেক, হ্যাঁ ঠিকই আছে। আমার সাথে আমাদের আরো বেশি যোগাযোগ দরকার, যেটা সঞ্জিত প্রায় বলে, এই যে নামগুলি ভুলে যাচ্ছি, বলতে পারতেছি না। লিয়াং আছে, আরো অন্যান্য যারা আছে, সবাইকে আমার তরফ থেকে এবং তোমরা যারা সামনে বসে আছে সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে সঞ্জীবদা কথা বলার পরে আমার মতো মানে ইরেগুলার বক্তার কাছ থেকে বেশি কিছু প্রত্যাশা করা যায় না। সঞ্জীবদা যেখানে ন্যাশনাল পর্যায়ে, ইন্টারন্যাশনাল পর্যায়ে সবসময় কথা বলে, প্রশিক্ষণ দেয়, ট্রেনিং দেয়, অধিকার নিয়ে কথা বলে, সম্ভাবনা নিয়ে কথা বলে, মানুষকে মোটিভেট করে ভালো কিছু করার জন্য, মানুষকে পথ দেখায়, এরকম একজন ব্যক্তিত্বের কাছ থেকে কথা শোনার পর আমি খুবই ছোট দাদার শিষ্য বলা যায়। আসলে তেমন কিছু বলার নেই। তারপরেও যেহেতু মধুপুরের ছেলে, আর এসএফ সম্ভবত মধুপুর কেন্দ্রিক একটি সংগঠন বলা যায়, যদিও তারা আস্তে আস্তে হাঁটি হাঁটি পা করে পুরা বাংলাদেশের গারোদের মধ্যে, গারো স্টুডেন্টদের মধ্যে নেতৃত্ব দেওয়ার একটা প্রচেষ্টা চালাচ্ছে এবং আমি মনে করি তারা সফল সেদিক থেকে। সম্ভবত 3 বছর হয়েছে না, প্রতিষ্ঠার পর 3 বছর হয়েছে। সেই আঙ্গিকে এরকম আয়োজন, এরকম পরিসর থেকে বলাই যায় যে তারা সফলতার সাথে সাথে করেই নেতৃত্ব দিয়ে যাচ্ছে। তো দাদা যে কথাটা বলছে সেখান থেকে শুরু করি। দাদা বলছিল যে দারিদ্রতা, মাদার তেরেসার শক্তি দিয়ে বলছেন, আসলে পৃথিবীর বা মানুষের সবচেয়ে বেশি দারিদ্রতার কষ্ট যদি আমরা বলে থাকি, সেটা নিঃসঙ্গতা। এই নিঃসঙ্গতা আসলে মানুষের অন্যের অভাবের থেকে এই নিঃসঙ্গতার কষ্ট অনেক বেশি। যারা এই নিঃসঙ্গতা প্রেমে ছেঁকা খাইছে এরকম যারা আছে তারা বলতে পারবে, কারণ ছেঁকা খাইলে পরে নিঃসঙ্গতা কি জিনিস তারা বুঝতে পারে নাকি। এনিওয়ে, তো এই নিঃসঙ্গতাকে জয় করার উপায় কি যদি এরকম একটা বিষয় বলে থাকে? দাদা বলেছেন যে যোগাযোগ রাখা, একটা বলয় তৈরি করা, কমিউনিকেশন তৈরি করা, এইভাবে হয়তো এই নিঃসঙ্গতাকে এড়ানো যায়। একটা বন্ধুত্বের বলয়ের মধ্যে যদি আমরা জীবনকে সবসময় রাখতে পারি, ভালো বন্ধুদের আশেপাশে যদি সবসময় থাকতে পারি, তাহলে এই নিঃসঙ্গতা কাটিয়ে ওঠা যায় বা এইটার কখনো সৃষ্টি হওয়ার সুযোগ থাকে না। আমি অবশ্যই এটার সাথে একটু সাপ্লিমেন্ট করতে পারি এইভাবে যে সফল যে ব্যক্তি, সফলতার সঙ্গে হয়তো অন্যরকম অনেকের কাছে হতে পারে, কিন্তু আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে যারা খুব সফল আমাদের সমাজে, এরকম যে একজন ব্যক্তির কথা যদি আমরা বলি, কাদেরকে বলতে হয়? যদি আমরা আন্তর্জাতিক পর্যায়ে বলি, আমরা বলবো বিল গেটস নাকি, আমরা বলবো আর কে, হ্যাঁ ইলন মাস্ক, হ্যাঁ, কিংবা আলিবাবার জ্যাকমা, এরকম অজস্র যারা বিলিয়নিয়ার, টাকা পয়সার মালিক কিংবা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যারা আছে, জো বাইডেন, এরকম তাদেরকে তো আমরা বলতে পারি যে সফল। তো এই সফল ব্যক্তিরা কি কখনো নিঃসঙ্গতায় ভোগে? হয়তো ভোগে, কিন্তু
আমার কাছে মনে হয় যে যারা এই সফল তারা সবসময় ব্যস্ত থাকে, যারা খুব ব্যস্ত থাকে তারা কিন্তু এই নিঃসঙ্গতার বিষয়ে কখনো আমার মনে হয় তাদেরকে টাচ করতে পারে। মানে খুব যদি ব্যস্ত থাকে, সেটা কাজ নিয়ে হোক, পড়াশোনায় হোক, অর্থাৎ যে যেখানে যে অবস্থায় আছে, যদি সব সময় যদি কোনো না কোনো কাজের মধ্যে সম্পৃক্ত থাকে, তাহলে কিন্তু আমার মনে হয় না যে এই নিঃসঙ্গতা আমাদেরকে ধরতে পারবে বা আক্রমণ করতে পারবে। সেই জন্য বন্ধুত্বের পাশাপাশি, বন্ধুত্বের বলের পাশাপাশি আমরা যে যেখানে যে অবস্থাতেই থাকি না কেন, সেটা স্টুডেন্ট হতে পারি, কেউ চাকরিজীবী হতে পারি, যে যেখানেই থাকি না কেন, আমরা যদি ওই কাজের উপর শতভাগ মনোযোগ দিয়ে, ডেডিকেশন দিয়ে যদি আমরা থাকি, কাজ করতে থাকি, তাহলে কিন্তু নিঃসঙ্গতা আমাদেরকে নাও ধরতে পারে। অর্থাৎ ছাত্রছাত্রী তোমরা যারা আছো, পড়াশোনা করতেছো, দাদা বলে গেছে যে পড়াশোনা পড়াশোনা পড়াশোনা, পড়াশোনার মধ্যে যদি আমরা থাকি, সেটাও হয়তো নিঃসঙ্গতা কখনো আঘাতে আমাদেরকে ধরতে পারবে না। এবং এই পড়াশোনা যদি ঠিক মতো করি, যে যেখানে যদি কাজ করি, তাহলে কিন্তু আমরা ওই যে সফলতার যে কথা বলতেছি, সফলতার দিকে ধাবিত হওয়াটা আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যায়। অর্থাৎ আমরা যাদেরকে আইডল মনে করতেছি সফল, তারা কিন্তু এই পরিশ্রম করি সবসময় কাজের মধ্যে থেকে কিন্তু আজকে এই অবস্থায় আসছে, যাদেরকে আমরা সফল করি। তো এই সফল হওয়ার জন্য এবং কাজের মধ্যে নিবৃত থাকার জন্য সবসময় আমার কাছে মনে হয় যে জিনিসটা সবচেয়ে বেশি আমাদেরকে তাড়না দেয় বা আমাদেরকে উৎসাহিত করে, আমাদেরকে পিছন থেকে তাড়া দেয় সবসময়, সেটা হচ্ছে স্বপ্ন মানুষের। এই জন্য আমাদেরকে স্বপ্ন দেখতে হবে বেশি করে, বড় বড় স্বপ্ন। আমি জানি না তোমরা কি স্বপ্ন প্রত্যেকে নিশ্চয়ই দেখো। অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ স্যার, তার পাঠচক্রে আমি ছিলাম প্রায় 4 বছর রেগুলার। বিশ্ব সাহিত্য কেন্দ্রে যাতায়াত করেছি, পড়াশোনা করেছি, প্রচুর বই। সেখানে প্রতিবারে উনি বলতেন যে মানুষ তার স্বপ্ন থেকেও বড়, তার কল্পনা থেকেও বড়। অর্থাৎ আমি যদি স্বপ্ন দেখি আমি চন্দ্র জয় করব, কিংবা মঙ্গল গ্রহে যাব, কিংবা বাংলাদেশের প্রেসিডেন্ট হব, সেটার থেকেও বেশি কিছু করার শক্তি, সামর্থ্য আমার আছে। অর্থাৎ আমার স্বপ্নকে ছাড়িয়ে যাওয়ার শক্তি প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে। তা এখন আমি যদি স্বপ্নই দেখি ছোট, তাহলে কিন্তু ওই ছোট স্বপ্নের মধ্যেই আমার কাজের যে তাড়নাটা, সেটা গণ্ডিবদ্ধ হয়ে যাবে। এই জন্য আমি মনে করি যে তোমরা যারা এখন আছো সামনে বসা, সবাই তোমরা এই 15-16 বছর থেকে 20-22 বছরের মধ্যে, তোমাদের সামনে আরো 80 বছর যদি বাঁচো, 60টা বছর সামনে পড়ে আছে, কিংবা 65 বছর সামনে পড়ে আছে। এই 60 এবং 65 বছরের জন্য তোমার স্বপ্ন কি? কি স্বপ্ন দেখছো জীবনকে নিয়ে, সমাজকে? তোমরা বলতেছো জাতিকে, জাতির জন্য কাজ করব, সমাজের জন্য কাজ করব। তার চেয়ে সবচেয়ে বড় বিষয় আমার কাছে মনে হয় আসলে তুমি তোমার জন্য কি চাও, কি স্বপ্ন দেখো। আমি সেই চাওয়াটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিলেই তুমি সমাজের জন্য, দাদা যেটা বললো যে কারোর জন্য কিছু করতে গেলে আগে নিজের কিছু থাকতে হবে। অর্থাৎ তুমি কাউকে যদি 10 টাকা দিতে যাও, তোমার পকেটে 20 টাকা অবশ্যই থাকতে হবে। কারোর জন্য তুমি যদি কোনো কিছু করতে চাও, তাহলে নিঃসন্দেহে সেই করার জন্য তোমার আগে নিজের অবস্থান থাকতে হবে। তো সেরকম প্রেক্ষাপটে এই আমরা যত যাই বলি না কেন, প্রথমে বলতেছি নিঃসঙ্গতা এড়ানোর জন্য কাজ করতে হবে, ব্যস্ত থাকতে হবে। এই ব্যস্ত থাকার জন্য কোনো না কোনো একটা শক্তি দরকার, তাড়না দরকার, যে আমাকে সবসময় ব্যস্ত রাখবে। সেই ব্যস্ততার মূল কেন্দ্রবিন্দু আমি মনে করি যে স্বপ্ন, তোমার স্বপ্ন, তোমার জীবনের জন্য স্বপ্নটা কি, কি চাও তুমি। এই জন্য অনেক বড় স্বপ্ন দেখতে হবে, অনেক বেশি বড় স্বপ্ন। তোমরা কি সবার মধ্যে সবাই স্বপ্ন আছে বড় কিছু হওয়ার, বা কি স্বপ্ন? হ্যাঁ, তোমাদের মধ্যে কি কেউ এরকম স্বপ্ন দেখো যে তোমরা ইলান মাস্ককে ছাড়িয়ে যাবা? তোমাদের মধ্যে কি কেউ এরকম স্বপ্ন দেখো যে তোমরা কি আলিবাবার জেঠমাকে ছাড়িয়ে যাবা? তোমরা কি কেউ স্বপ্ন দেখো যে আজকে যাদেরকে তোমরা আইডিয়াল মডেল মনে করছো তাকে ছাড়িয়ে যাবা? দেখো, কথা বলো না কেন? কঠিন কঠিন কোনো কথা কি বলছি, নাকি বেরসিক কোনো রসকসীন কথাবার্তা বলছি মনে হয় না? কিন্তু আমি মনে করি যে তোমাদের
প্রত্যেকের মধ্যে অনেক বড় স্বপ্ন থাকতে হবে, অনেক বড় স্বপ্ন, নিজেকে ছাড়িয়ে যাওয়া, দেশকে ছাড়িয়ে যাওয়া, এই দেশের পরিমণ্ডল, সমাজের পরিমণ্ডল, আমরা ছোট্ট সোসাইটি, গারো সোসাইটি, এই ছোট্ট পরিমণ্ডলকে পেরিয়ে আমাদের সোসাইটি কিন্তু অনেকেই অনেক কিছু করছে, অনেক বড় বড় স্বপ্ন দেখে বড় বড় পথে তারা তাদের পদচারণা শুরু করে দিয়েছে, ঠিক না? তা আমি তোমাদের খুব অনুরোধ করবো যে স্বপ্ন দেখো, অনেক বড় কিছু হওয়ার স্বপ্ন, এবং এই স্বপ্ন তোমাকে তাড়িয়ে নিয়ে যাবে, এবং এই স্বপ্ন পূরণের পদযাত্রায় যখন নাকি তুমি নিবৃত থাকবা, তখন তুমি ব্যস্ত থাকবা। তুমি ব্যস্ত থাকা মানে তুমি নিঃসঙ্গ না, তোমার সাথে অনেক লোকজন তোমার সাথে যুক্ত থাকবে। তো আমি জানি না তোমাদের মধ্যে কার কিরকম স্বপ্ন আছে, তবে আজকে থেকে হয়তো তোমরা চিন্তা করতে পারো যে তোমাদের জীবনের স্বপ্ন কি, পরিবারের স্বপ্ন কি, নিজের জন্য স্বপ্ন কি। স্বপ্ন দেখো বড় কিছু হওয়ার, বড় কিছু হওয়ার। এই ম্যাজিস্ট্রেট, ডিসি, সচিব, এগুলো থেকেও বড় কিছু। আমাদের সোসাইটির দিকে তাকায় রাখো। আজকে তোমরা নেতৃত্ব দিচ্ছ, সংগঠনকে নেতৃত্ব দিচ্ছ, আমাদের সোসাইটিতে যে জিনিসগুলোর জন্য সবচেয়ে প্রয়োজন। আজকে আমরা বলতেছি আমরা নিপীড়িত, আমরা অবহেলিত, আমরা পিছিয়ে পড়া। পৃথিবীর নিয়মটাই হচ্ছে গিয়া সবল দুর্বলের উপর সবসময় আধিপত্য বিস্তার করবে। সম্পদ সীমিত, এই সীমিত সম্পদের জন্য সবাই লড়াই করে। কাজে এই লড়াইয়ে তুমি যদি দুর্বল হও, তোমার অংশ খুব ছোট্ট হবে, তুমি ভাগে কম পাবে। ছাগলের বাচ্চাগুলো থাকে না ৩-৪ জন, যেটা ছোট দুর্বল, সে কিন্তু মানে ওই সবল যারা দুধ খেয়ে যাওয়ার পর ওই ছোটটা যখন মানে খাইতে পারে আর কি। সব জায়গায়, পৃথিবীর সব জায়গায় মাছকে খাবার দাও, যে মাছ বড় সে মাছ এসে ঠালাঠালি করে আগে খায় নেয়, তারপর ছুটে পড়ে যদি থাকে তাহলে যে পুঁটি মাছ, ছোট মাছগুলা খাইতে পারে। তো তুমি যদি সমাজকে, দেশকে, জাতিকে যদি কিছু করতে চাও, তাহলে তোমাকে প্রথমে সবল হতে হবে। সবল যদি না হও, তাহলে কখনোই এই যে কথাগুলো আমরা বলতেছি, আমরা অবহেলিত, নিগৃহীত, নির্যাতিত, এটা কেউ এসে আমাদেরকে উদ্ধার করবে না, কেউ এসে বলে দিবে না, তোমাকে তুলে দিবে না। তুমি তোমার নিজের থেকে সবল হতে হবে এবং ফাইট করে তোমার এই অধিকারগুলি, তোমার এই ইয়াগুলি আদায় করতে হবে। এবং ফাইট করবা কিভাবে? এইভাবে মিছিল করে, এইভাবে এই সংগঠনের এইরকম বিশাল সমাবেশ করে, আয়োজন করে? নিশ্চয়ই না। আজকে যদি আমরা মনে করে এই সোসাইটির গারো সমাজের মধ্যেই যদি আমাদের ৩-৪ জন এমপি মন্ত্রী থাকতো, আমাদের ৩-৪ জন ডিসিএসপি থাকতো, বুয়েটে আমাদের ১০-১২ জন ইঞ্জিনিয়ার, পাশ করা ইঞ্জিনিয়ার থাকতো, আমাদের এই যে টিভি সাংবাদিক, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াগুলোতে যদি ২-১ জন চিফ রিপোর্টার থাকতো, কিংবা সম্পাদক থাকতো, কিংবা আজকে যে বিল্ডিং এ আমরা ঢাকা কি মেট্রোপলিটন হাউজিং সোসাইটির এই যে বিল্ডিং এ আছি, এই বিল্ডিংটাও নেতৃত্বে যারা আছে, সেখানেও যদি আমাদের কেউ সভাপতি বা প্রেসিডেন্টের মতো যদি রিপ্রেজেন্ট করতো, ঢাকা ক্রেডিট কিংবা এরকম যে সমস্ত জায়গাগুলোতে আসলে মানুষ মানে নিজেকে শক্তিশালী রূপে দাঁড় করিয়ে থাকে, সেই জায়গাগুলোতে যদি আমাদের লোকজন থাকতো, তাহলে কি আমরা এই যে যে ধরনের সমস্যাগুলো এখন ফেস করি, সেই সমস্যাগুলো আমরা ফেস করতাম? তাহলে কি আমার মনে হয় যে এই যে মানে আমরা প্রত্যেকে যদি এরকম স্বপ্ন দেখি, বড় কিছু হওয়ার স্বপ্ন, তাহলে কি হবে? এই যে তোমরা এখানে ৫০-৬০ জন বা ১০০ জন বসে আছো, এইখান থেকেও যদি অন্ততপক্ষে ২০ জন তোমাদের মধ্য থেকে যদি একটা পর্যায়ে আসে, অর্থাৎ অনেক বড় স্বপ্ন বাস্তবায়ন করে যদি কেউ তোমরা এমপি হও, ডিসি হও, ম্যাজিস্ট্রেট হও, বিজ্ঞানী হও, প্রফেসর হও, ঢাকা ইউনিভার্সিটির বইয়ের টিচার হও, কিংবা খুব কি বলে আর্কিটেক্ট হও, আমাদের সোসাইটিতে নাই। তুমি দেখো আমাদের ডিফেন্সে কয়জন আছে? আমাদের বিমান বাহিনীতে কেউ আছে? পাইলট নাই। আমাদের ইয়াতে কেউ আছে? এখন মনে কমিশন অফিসার হিসেবে ২-৩ জন আসছে আর্মিতে, নৌবাহিনীতে মনে ১ জন আসছে অফিসার, কমিশন পায়নি এখনো। তো এরকম আরো অনেক সেক্টর রয়েছে যে সেক্টরগুলোতে আসলে আমাদের লোকজন নাই। আজকে আমরা ডিসি অফিসের সার্টিফিকেটের জন্য, আদিবাসী সার্টিফিকেটের জন্য দৌড়াদৌড়ি, সেখানে কত ধরনের হয়রানির শিকার হয়। আমাদের সরকারি অফিসগুলোতে থেকে গেলে আমাদের লোকজন নাই, আমরা কোনো ধরনের, এবং আমাদেরকে মানুষই মনে করে না। কেন মনে করে? কারণ তুমি দুর্বল, তোমার কেউ নাই তোমার পাশে। তোমাকে যদি আমি ঠেঙাইয়া দেব, কেউ কিছু বলবে না, তারা সেটা জানে।
কিন্তু তুমি যদি শক্তিশালী হতা, তুমি তোমার যদি লোক থাকতো, তুমি যদি সবল থাকতা, তোমার জন্য সবকিছু খোলা, তুমি খুব সহজেই সেখানে সার্ভিস পাবে, সবাই তোমাকে আপ্যায়ন করবে, তোমার গায়িকা বসাবে, তুমি আসো, তোমাকে প্রায়োরিটি দিবে। সো স্বপ্ন দেখতে হবে, সবল হতে হবে, শক্তিশালী হতে হবে। এবং সবল হওয়ার জন্য, শক্তিশালী হওয়ার জন্য কি দরকার? কি? টাকা পয়সা। নিশ্চয়ই টাকা পয়সা দরকার, কিন্তু টাকা পয়সার জন্য কি দরকার? টাকা পয়সার জন্য হাতে আসে তার জন্য কি দরকার? তোমার অবস্থান দরকার, তোমার নিজের মধ্যে ভ্যালু ক্রিয়েট করা দরকার। এবং নিজের মধ্যে ভ্যালু ক্রিয়েট করার জন্য, অবস্থান তৈরি করার জন্য, যেটা দাদা বলে গেছে, পড়াশোনা পড়াশোনা পড়াশোনা। যখন যেখানেই থাকো না, যে অবস্থাতেই থাকো না, পড়ো পড়ো পড়ো। আজকে তোমাদের হাতের মুঠোই হচ্ছে পৃথিবী। কোন জায়গায় কি তথ্য লাগবে নেটে সার্চ দাও, গুগল মামা বলে দিচ্ছে যে এটা এই ইত্যাদি ইত্যাদি, ঠিক না? সো তোমরা প্ল্যান করতে পারো যে আসলে কিভাবে নিজেদেরকে তৈরি করতে চাও, কিভাবে তোমরা এই নিঃসঙ্গতা হইতে তোদের, যেমন তোমরা এখন অনেক কানেক্টেড, ফেসবুকে সুন্দর মেসেঞ্জারে গ্রুপ করা যায়, হোয়াটসঅ্যাপে গ্রুপ করা যায়, আরো কত এখন ইয়া আসছে, তাই না? সেই গ্রুপগুলোতে তোমরা করো, যেমন বাংলাদেশ সংবিধান নিয়ে স্টাডি করো, তোমরা একটা গ্রুপ করে করা যায় না? বাংলাদেশ হিস্ট্রি নিয়ে একটা গ্রুপ করো, যে এই গ্রুপের শুধুমাত্র বাংলাদেশের হিস্ট্রি, বাংলাদেশ কিভাবে জন্ম হলো, সেখানে গারোরা কিভাবে আসলো, অন্য জাতিগোষ্ঠী কিভাবে আসলো, সেটা নিয়ে তোমরা একটা গ্রুপের মধ্যে আলোচনা করলা এবং যার যার অবস্থান থেকে ইনপুট দিলা, তাহলে কিন্তু তোমরা এনগেজ হতে থাকলা। তুমি বাংলাদেশ সংবিধান নিয়ে একটা গ্রুপ করলা, সেটা নিয়ে তোমরা বিভিন্ন জায়গা থেকে ইনপুট দিলা, তোমাদের কিন্তু কি বলে এনরিচ হওয়ার একটা সুযোগ তৈরি হয়ে গেল। এইভাবে না আসলে যদি তোমরা চাও, এই সময়টায় তোমাদের হাতের নাগালের মধ্যে কিন্তু অনেকভাবে নিজেকে এনরিচ করার, যেটা বললাম শক্তিশালী হওয়ার জন্য তোমরা কিন্তু নিজেদেরকে তৈরি করার একটা অনেক, এই যে অ্যাপসগুলি, টেকনোলজিগুলি, সেটা তোমরা ব্যবহার করতে পারো। তো আমি যেটা ঘুরে ফিরে তোমাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সবল হতে হবে, সবল হওয়ার জন্য স্বপ্ন দেখতে হবে, সবল হওয়ার জন্য পরিশ্রম করতে হবে। পরিশ্রম হচ্ছে তোমার পড়াশোনা পড়াশোনা পড়াশোনা, যেটা দাদা বারবার বলেছে। বিশপ একটা কথা আমাদের বিশপ পরেন যেটা একটা কথা বলে, সেটা হচ্ছে মান্দিত্ব বোধ, গাঢ় জাতীয়তা বোধ কিন্তু আমরা দিন দিন হারিয়ে যাচ্ছি। যারা এখন তোমরা অনেকেই যেমন ঢাকা শহরে জন্মগ্রহণ করছো, ঢাকা শহরে জন্মগ্রহণ করে কিন্তু গারো সমাজ, গারো মান্দি গ্রামের ফ্লেভার কিন্তু ঢাকা শহরে পাচ্ছ কিনা জানি না, পাওয়ার কথা না। যেমন গারোদের নিজস্ব কিছু পদ্ধতি আছে জীবন আচরণের, আমরা সহজ সরল, আমরা খুব সত্যবাদী, আমরা মানুষের ক্ষতি করি না, এই যে একটা ভ্যালু সমাজের মধ্যে, বৃহত্তর সমাজের মধ্যে, এইগুলা কিন্তু এখন কোশ্চেনেবল হয়ে যাচ্ছে। তো এই মানে অনেক বিষয় আছে, সেগুলা না হয় আজকে দাদা অনেক কথা বলেছে, আমি শুধু একটি কথা বলতে চাই বারবার ঘুরে ফিরে, সেটা হচ্ছে যে তোমাদেরকে স্বপ্ন দেখতে হবে, পরিশ্রম করতে হবে, সবল হতে হবে, শক্তিশালী হতে হবে। সবল যদি হও, শক্তিশালী যদি হও, তাহলে যে কথাগুলি আমরা বারবার বিভিন্ন সময় বলি, বিভিন্ন ফোরামে, যে আমরা এইভাবে নির্যাতিত হচ্ছি, আমরা এই জায়গায় ঠকে যাচ্ছি, আমাদের এইভাবে প্রতারণা করছে, আমরা এই জায়গায় অবহেলিত হচ্ছি, এই বিষয়গুলো না আমরা আরো আমাদের এই ধরনের প্রতিবন্ধকতা বা এই ধরনের ডিস্ট্রেসফুল অবস্থা থেকে আমরা উত্তরণ পেতে পারি। তো যেটা বলছিলাম যে তোমাদের অনেকেরই বয়স এখন 16 থেকে 25 বছরের মধ্যে, তোমাদের সামনে আরো 60 থেকে 65 বছর পড়ে রয়েছে। এই সময়ের জন্য তুমি তোমার জীবনের জন্য কি স্বপ্ন দেখছো? এই যে তুমি অনার্সে পড়ছো কিংবা কলেজে পড়ছো, তারপরে 4-5 বছর পরে মাস্টার্স কমপ্লিট করে বের হয়ে যাবা, চাকরি জীবনে ঢুকে যাবা। এই চাকরি জীবনে ঢুকে যাওয়া মানে কিন্তু তুমি একটা টাইপের মধ্যে আবদ্ধ হয়ে গেলা। এই যে 5টা বছর 4টা বছর তোমার সামনে আছে, এটাই হচ্ছে কি তোমার, বুঝে বলে না, যৌবন যার যুদ্ধে যাবার এখন শ্রেষ্ঠ সময়। তোমার এইটা হচ্ছে কি তোমার জীবনটাকে গড়ার যে যুদ্ধ, সেই যুদ্ধে জয়ের শ্রেষ্ঠ সময়। এই 5টা বছরে তুমি যা ইনভেস্ট করবা,
যেভাবে তুমি তোমার সময়টাকে কাজে লাগাবা, আগামী 60টা বছর, আগামী 65 বছর তুমি সেখান থেকে বেনিফিট নিবা। এই 4-5টা বছর তুমি হেলায় অবহেলায় এভাবে ঘুরে ফিরে ফেসবুকিং করে চ্যাটিং করে যদি কাটায় দাও, তাহলে বাকি 60টা বছর তোমাকে সাফার করতে হবে। এই 5টা বছর যদি চোখ বুঝে তুমি পড়াশোনা করো, যেটাই করো না কেন, কেউ হয়তো পড়াশোনা করতেছো, কেউ হয়তো টেকনিক্যাল লাইনে আছো, নার্সিং করছো কিংবা অন্য কিছু করছো, সেই প্রফেশনটাকে যদি বা সেই স্কিলটাকে যদি তুমি শতভাগ দিয়ে তুমি নিজেকে তৈরি করে নাও, তাহলে কিন্তু তুমি দাঁড়িয়ে যাবা। অর্থাৎ এই 5টা বছর তুমি সঠিকভাবে যদি ব্যয় করো, তোমার জীবন অনেক সুন্দর হবে। তুমি নিঃসন্দেহে তোমার স্বপ্ন যাই দেখো না কেন, সেটা নিঃসন্দেহে বাস্তবায়িত হবে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমাদের চারপাশে কত পরিবর্তন, তাই না? ঢাকা শহরের দিকে দেখো, তোমার গ্রামের দিকে দেখো, অজস্র পরিবর্তন। ঢাকা শহরে দেখো চারিদিকে ফ্লাইওভার হচ্ছে, বড় বড় বিল্ডিং হচ্ছে, স্ট্রাকচার হচ্ছে, মেট্রো রেল, তারপরে পেপার বুক থেকে পড়লে দেখতেছো টানেল হচ্ছে, কর্ণফুলী টানেল পত্রিকায় আসতেছে, হেডিং আসতেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, না হাজার হাজার লাখ, সবচেয়ে বড় 1,13,000 কোটি টাকার প্রজেক্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এরকম অজস্র মেগা প্রজেক্ট হচ্ছে। আমাদের পূর্বাঞ্চলে আইকনিক টাওয়ার আগামী অক্টোবরে মাননীয় প্রধানমন্ত্রী ভিত্তিপ্রস্তর স্থাপন করবে। এরকম অজস্র সুপারস্ট্রাকচার, মানে মাল্টি ডাইমেনশনাল ডেভেলপমেন্ট আমাদের দেশে হচ্ছে। শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতে নানান ধরনের পরিবর্তন হচ্ছে। তোমরা এখন জানো 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে না? কয়েকদিন আগে ইন্ডিয়াতে খবর পড়তেছে হচ্ছে কি জিটিপি না কি জানি বলে, চ্যাট জিপিটি। তুমি দেখো এই চ্যাট জিপিটি যে এই যে মানে এটা কি বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু এখন আস্তে আস্তে আমাদের এই লেবার সেক্টরগুলোতে কিন্তু ইনপুট হচ্ছে। হাজার হাজার মানুষ চাকরি হারাবে, আবার সুযোগ তৈরি হবে। যারা স্কিল তাদের জন্য সুযোগ তৈরি হবে। এখন তুমি হারানোর দলে থাকবা নাকি পাওয়ার দলে থাকবা, তোমাকে এখন মূল্যায়ন করতে। খুবই টাফ সময় আসতেছে, আবার এট দ্য সেম টাইম খুবই সম্ভাবনাময় সময় তোমাদের সামনে। সো আমাদেরকে অনেক বেশি সতর্ক থাকতে হবে, অনেক বেশি কম্পিটিশনের জন্য নিজেকে তৈরি করতে হবে। ওই জায়গাতে দাদা বলেছে যে সুযোগ কিন্তু অফুরন্ত, অজস্র স্কলারশিপ রয়েছে। ইটস আপ টু ইউ, তুমি কিভাবে তোমার জীবনটাকে গড়বা। স্কলারশিপের জন্য নিজেকে প্রস্তুত করবা নাকি ফেসবুক লিঙ্কডিন করে সময় পার করবা। এই 5টা বছর তুমি হয়তো এদিক সেদিক করে খুব আরামে পাবে, বাকি 60টা বছর তুমি সাফার করবা। সো অবশ্যই বন্ধুত্ব তৈরি হবে, অবশ্যই প্রেম ভালোবাসা থাকবে, চ্যাটিং হবে, বয়ফ্রেন্ড থাকবে, গার্লফ্রেন্ড থাকবে। এই সমস্ত বিষয় এখন সবই ইজি, কিন্তু এই তোমার বয়ফ্রেন্ড, এই তোমার গার্লফ্রেন্ড, এইগুলো সাস্টেনিটির একটা বিষয় আছে। তো কেন দাদা বললো না একজন ছেড়ে গেলে আরেকজন চলে আসবে বা ইয়া করো। আমাদের গারো সমাজে এখন মান্দি মেয়েরা কিন্তু কম্পারেটিভলি অনেক বেশি অ্যাডভান্স। যদিও আজকে নেতৃত্বের সারিতে যারা আসীন হয়েছে তাদের মধ্যে মেয়েদের আসন নেই, বাট পরিসংখ্যান বলে কিন্তু মেয়েরা কম্পারেটিভলি অনেক জায়গায় অনেক ভালো করছে। আমাদের অর্থনীতি, গারো অর্থনীতি যদি বলো আজকে গারো অর্থনীতি গ্রাম পর্যায়ে যে রেভলিউশন নিয়ে আসছে সেটা কিন্তু গারো মেয়েরা নিয়ে আসছে। আমি বারবার সেই কথাটা সব জায়গায় বলি যে গারো মেয়েরা বিউটিফিকেশনের যে জায়গাটা আছে ওই সেক্টরে করার পর ব্যাপক হারে কিন্তু আমাদের অর্থনৈতিক পরিবর্তন আসছে গ্রামে গঞ্জে। এখন সেই জায়গায় আস্তে আস্তে টার্ন নিচ্ছে গারো মেয়েদের নার্সিং প্রফেশন থেকে। এখনো পর্যন্ত গারো অর্থনীতি কিন্তু মূলত দাঁড়িয়ে আছে মেয়েদের কন্ট্রিবিউশনের উপর। আমার পরিসংখ্যান ভুল হতে পারে, বাট দিস ইজ আমার কাছে মনে হয় এটা রিয়েলিটি যে মেয়েরা এখন পর্যন্ত গারো অর্থনীতিকে টিকিয়ে রেখেছে। হোয়াটএভার, তো এখন এই মেয়েরা কিন্তু অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে। আমরা অনেক সময় বলি যে এই গারো মেয়েদেরকে দোষ দেই, বেশি দেমাগি, হ্যাঁ, গারো ছেলেদের দিকে তাকায় না। কেন তাকাবে না? তুমি যদি তার যোগ্য হও, তোমার পিছু পিছু অবশ্যই করো। তুমি যদি যোগ্য না হও তাহলে কেন তোমার দিকে তাকাবে? এট দ্য সেম টাইম আবার এটা গারো মেয়েদের পক্ষে বলতেছি না, আমি বলতেছি যে আমাদের বাস্তবতাকে বোঝার জন্য যে আসলে আমাদের
যেমন একটা কারো মেয়ে যদি অনার্স মাস্টার্স করে ভালো চাকরি করে ভালো অবস্থানে থাকে, তার জন্য যদি উপযুক্ত ছেলে খুঁজে না পাওয়া যায়, এই দায়ভারটা কার? কারো মেয়েটার উপর, নাকি কারো ছেলের উপর, কারো সমাজের উপর, কার? নাকি এই যে এসএফ এর মতো স্টুডেন্ট অর্গানাইজেশন আছে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের উপর? আমি জানি না কার, বাট সম্মিলিতভাবে আমাদের সবার, যাই হোক, অনেক কথা বলে ফেলেছি মনে হয়। আমি শেষ করতে চাই, তোমরা ভালো থাকবে নিশ্চয়ই, এভাবে দেশের কথা, সমাজের কথা নিশ্চয়ই চিন্তা করবে, পাশাপাশি সবচেয়ে বেশি চিন্তা করবে নিজের কথা। নিজে যদি তুমি ভালো থাকো, নিজে যদি তুমি স্বাবলম্বী হও, নিজে যদি তুমি সফল হও, নিজে যদি তোমার স্বপ্ন বাস্তবায়ন করতে পারো, তাহলে অন্ততপক্ষে 4-5টা মানুষ তোমাকে ঘিরে যারা আছে, তোমার পরিবার, ভাই বোন, মা বাবা, এরা ভালো থাকবে। কিন্তু তুমি যদি ভালো না থাকো, এরকম তুমি করে যদি 100 জন ভালো না থাকে, তাহলে একটা সোসাইটি বা একটা গ্রাম ভালো থাকবে না। একটা সোসাইটি, একটা গ্রাম যখন ভালো থাকবে না, একটা জাতি নিশ্চয়ই প্রত্যাশা করতে পারে না ভালো থাকবে। তো তোমরাই হচ্ছে যে জাতির ভবিষ্যৎ, আমাদের কারো জাতির ভবিষ্যৎ। তোমরা একসময় নেতৃত্ব দিবে, তোমাদের মধ্যে থেকে একসময় সঞ্জীব রং বেরিয়ে আসবে, বা সঞ্জীব রঙের শূন্যতা, কিংবা প্রলয় আজিমের শূন্যতা, কিংবা প্রবোধ মার্কিং, কিংবা জুয়েলারিং এর মতো মানুষদের শূন্যতা তোমরাই নিশ্চয়ই পূরণ করবে। সেই পূরণের জন্য তোমরা প্রস্তুত হচ্ছ কিনা, সেটাই হলো প্রশ্ন, তোমাদেরকে প্রশ্ন করতে হবে। তো আমি বিশ্বাস করি তোমরা সেভাবেই, সেই শূন্যতা যখন তৈরি হবে তখন তোমরা করবে। কারণ সঞ্জীব রং তো নিশ্চয়ই আমাদের গার্লস সোসাইটিতে আমৃত্যু মানে সব সময় আমি 100 বছর পরে থাকবে না, সেই শূন্যতা তোমাদেরকে পূরণ করতে হবে। প্রবোধ মার্কিনের যে শূন্যতা, সেই শূন্যতাকে পূরণ করার জন্য তার ছেলে হইতে আসছে। কিন্তু আরো বেশি করে এরকম আমাদের সবল ব্যক্তি, সবল নেতৃত্ব, সকল মডেল বা আইডিয়াল পারসন আমাদের সামনে তৈরি করতে হবে, এবং সেটা তোমরাই পারবে। তোমাদের মধ্য থেকেই এই যেখানে যে সমস্ত সেক্টরগুলোতে আমাদের এখন শূন্যতা, সেই সেক্টরগুলো তোমরা পূরণ করবে। তোমাদের মধ্য থেকে ডিফেন্সের যে শূন্যতা, সেখানে সেই শূন্যতা তোমাদেরকেই পূরণ করতে হবে। আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টর একদম শূন্য, সেই শূন্যতা তোমাদেরকে পূরণ করতে হবে। আমাদের আর্কিটেকচারের যে শূন্যতা, সেই শূন্যতা তোমাদেরকেই পূরণ করতে হবে। আমরা যেটা আমাদের জেনারেশন পারি না, আমাদের আরো অনেক জায়গায় শূন্যতা আছে, সেই শূন্যতাগুলো তোমরা পূরণ করবে। এবং এইভাবেই আমরা যে কথাটা বলতেছি, জাতিকে কিছু দিতে চাই, সমাজকে দিতে চাই, তাহলেই সেটা সম্ভব হবে। তো আশা করি তোমরা সবাই সেইভাবেই আগামী নিজেদের তৈরি করবে। একটা কথা দিয়ে শেষ করি, জীবন করিবে এমনই গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আশা করি তোমাদের মরণে এই সমাজ কাটবে, পৃথিবী কাটবে। হয়তো আমি দেখে যেতে পারবো না, সঞ্চিতা দেখে যেতে পারবো না। আর একটা কথা বলি রবীন্দ্রনাথের কথা, সেটা হচ্ছে যে কহিল তারা, জ্বালিব আলোখানি, আধার দূর হবে কি না হবে সে আমি নাহি জানি। তোমরা তোমাদের প্রত্যেকের মধ্যে আলো আছে, আলোটা জ্বালানোর চেষ্টা করো। আধার দূর হবে কি না হবে সেটা বাকিটা দেখবে, কিন্তু তোমার মধ্যে থেকে আলো জ্বালানোর যদি প্রচেষ্টা না থাকে, সেই জন্য সমাজকে দায়ী করা যাবে না, সেই জন্য পরিবারকে দায়ী করা যাবে না, সেই জন্য আমাদের কাউকে দায়ী করা যাবে না। তো নিশ্চয়ই তোমাদের প্রত্যেকের মধ্যে যে আলো আছে, সেই আলো জ্বালানোর জন্য তোমরা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাবে। সবার জন্য শুভকামনা, ভালো থাকবে, ধন্যবাদ। ধন্যবাদ জানাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী একাদশ সচিব শ্রদ্ধেয় হেমন্ত হেনরি কবি মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। অনুষ্ঠানের প্রথম অধিবেশনের শেষ পর্যায়ে